যে সমস্ত শিক্ষার্থী রবীন্দ্র মুক্ত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক দিতে চাও, তাদের প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তার কারণ, তোমাদের ভর্তি সংক্রান্ত নোটিশ অলরেডি প্রকাশিত হয়েছে, যেখানে বলা হয়েছে তোমাদের ভর্তি শুরু 19/7/2025, অর্থাৎ জুলাই মাসের 19 তারিখ থেকে ভর্তি শুরু এবং ভর্তি শেষ 8/9/2025, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 8 তারিখ পর্যন্ত ভর্তি চলবে। এবার প্রত্যেকের মনে প্রশ্ন, স্যার ভর্তি কিভাবে হব, টোটাল খরচ কত, ভর্তি হতে কি কি ডকুমেন্ট প্রয়োজন, কি কি সাবজেক্ট রয়েছে, অথবা আমি কিভাবে সাবজেক্ট নির্বাচন করব, পরীক্ষা কি বাড়িতে বসে? সমস্ত প্রশ্নের উত্তর পুঙ্খানুপুঙ্খভাবে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে এবং পরিচিত বন্ধুবান্ধবদের শেয়ার করে দিতে, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। এবং এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে। তার কারণ, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের যে কোনো আপডেট সবার আগে সঠিকভাবে এই চ্যানেলে দেওয়া হয়ে থাকে। এছাড়াও যে সমস্ত শিক্ষার্থী রেগুলার থেকে উচ্চ মাধ্যমিক দিয়েছিল, কোনো কারণে 2টি 3টি অথবা 1টি বিষয়ে ফেল করে গেছে, সেই সমস্ত শিক্ষার্থীরা চাইলে এখান থেকে শুধুমাত্র ফেল করা বিষয়ে পরীক্ষা দিয়ে 1 বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক পাসের সুবর্ণ সুযোগ রয়েছে। মনে রাখবেন, রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে যে সার্টিফিকেট বা রেজাল্ট দেওয়া হবে, তা কিন্তু রেগুলার থেকে প্রাপ্ত রেজাল্ট এবং সার্টিফিকেটের সমতুল্য। অর্থাৎ এখান থেকে যে সার্টিফিকেট বা রেজাল্ট পাবেন, তা নিয়ে কিন্তু যে কোনো সরকারি অথবা বেসরকারি জবের ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও কোনো স্টুডেন্ট যদি চায় এখান থেকে প্রাপ্ত রেজাল্ট এবং সার্টিফিকেট নিয়ে কোনো রেগুলার কলেজে অ্যাডমিশন নেবে, সেও কিন্তু নিতে পারবে। তাই প্রত্যেককে বলবো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাতে। দেখো, তোমাদের ভর্তি সংক্রান্ত যে নোটিশটি প্রকাশিত হয়েছে, এই নোটিশটি কিন্তু কোনো স্টুডেন্ট বা শিক্ষার্থীদের উদ্দেশ্য করে নয়। এই নোটিশটি প্রত্যেকটি স্কুলের কোঅর্ডিনেটর স্যারদের উদ্দেশ্য করে, যেখানে বলা হয়েছে উচ্চ মাধ্যমিকের অ্যাডমিশন শুরু হবে 19/7/2025 থেকে 8/9/2025। এই ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু অনলাইনে হবে। তবে এই অনলাইন প্রসেস কোনো সাইবার ক্যাফে কিন্তু হবে না। যে স্কুলে আপনি অ্যাডমিশন হবেন, সেই স্কুলই একমাত্র অনলাইনে অ্যাডমিশন করাতে পারবে। বোঝা গেল? এবার দেখো, এই নোটিশটি আমি একটু জুম করে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। এখানে কিন্তু স্পষ্টভাবেই বলা রয়েছে যে 8/9/2025, অর্থাৎ সেপ্টেম্বরের 8 তারিখে ভর্তি শেষ। পেমেন্টের লাস্ট ডেট হচ্ছে 10/9/2025, অর্থাৎ সেপ্টেম্বরের 10 তারিখ পেমেন্টের লাস্ট ডেট, অর্থাৎ অ্যাডমিশন ফিজ জমা দেওয়ার কিন্তু লাস্ট ডেট। ভর্তির সময় যদি নাম, ডেট অফ বার্থ, গার্জেন কোনো কিছু যদি ভুল হয়ে যায়, তাহলে কারেকশন করা যাবে 13/9/2025 থেকে 15/9/2025-এর মধ্যে। অ্যাডমিশনের পরে প্রত্যেক স্টুডেন্টকে বলবো, যে স্টুডেন্ট কপি বা অ্যাডমিশন কপি হাতে পাবে সেটা ভালো করে দেখে নিতে, যে নিজের নাম, ডেট অফ বার্থ, গার্জেন নেম এগুলো সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা। যদি ভুল থাকে তাহলে কিন্তু কারেকশন করা যাবে সেপ্টেম্বর মাসের 13 তারিখ থেকে 15 তারিখের মধ্যে। তবে এই কারেকশনের জন্য আপনাকে কিন্তু সেই স্কুল বা স্টাডি সেন্টারে যেতে হবে, কোনো সাইবার ক্যাফ থেকে কোনো কিছুই হবে না। বোঝা গেল? এবার ভর্তির সময় সমস্ত ডকুমেন্ট কিন্তু অরিজিনাল আনতে হবে। এখানে কিন্তু বলা রয়েছে, যখন অ্যাডমিশন হবে সমস্ত অরিজিনাল ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। কোনো জেরক্স কপি যদি স্ক্যান করে আপলোড করা হয়, তাহলে কিন্তু ওই স্টুডেন্টের অ্যাডমিশন বাতিল হতে পারে, এমনকি অ্যাডমিশন ফিজ রিফান্ড হওয়ার সুযোগ থাকবে না। বোঝা গেল? তাই প্রত্যেককে বলবো অ্যাডমিশনের সময়
অবশ্যই অরিজিনাল ডকুমেন্ট নিয়ে যেতে। কি কি ডকুমেন্ট লাগবে আমি একটু পরেই তোমাদেরকে বলছি। আমি তোমাদের সঙ্গে রয়েছি গোপাল স্যার। আমাদের স্টাডি সেন্টারে ভর্তি চলছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, কলেজ এবং মাস্টার ডিগ্রিতে। কোনো স্টুডেন্ট আমাদের স্টাডি সেন্টার থেকে উচ্চ মাধ্যমিক করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন। তবে যোগাযোগের ক্ষেত্রে একমাত্র হোয়াটসঅ্যাপই গ্রহণযোগ্য, কোনোভাবে কল গ্রহণযোগ্য নয়। তবে আমার সঙ্গে কথা বলার থাকলে সবার আগে হোয়াটসঅ্যাপ করবেন এবং অনুমতি সাপেক্ষ অর্থাৎ অনুমতি নিয়ে কল করার সুযোগ থাকবে। বোঝা গেল? যদি আমার সেন্টারে অ্যাডমিশন হতে চান তবেই হোয়াটসঅ্যাপ করবেন। এছাড়া কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিওর কমেন্টে জানান, খুব তাড়াতাড়ি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেওয়া হবে। বোঝা গেল? দেখো, রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে সায়েন্স নিয়েও ভর্তি হওয়া যাবে, আর্টসেও ভর্তি হওয়া যাবে এবং কমার্সেও ভর্তি হওয়া যাবে। সাবজেক্ট নির্বাচনের ক্ষেত্রে বলে রাখি, বাংলা, ইংরেজি এই দুটো সাবজেক্ট ছাড়া যে কোনো 3টি বিষয় অথবা 4টি বিষয় আপনাকে কিন্তু নির্বাচন করতে হবে, একদম রেগুলারের মতোই। যে দুটো বিষয় কমন থাকবে, এরপরে আপনি 3টি অথবা 4টি বিষয় নির্বাচন করতে পারেন। কি কি বিষয়গুলো রয়েছে দেখে নাও। দেখো, বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখতে পারেন, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবেও রাখতে পারেন। ইংলিশ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অথবা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে রাখতে পারেন। হিন্দি, নেপালি, সাঁওতালি, উর্দু। দেখো, এখান থেকে টোটাল ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট 8টা রয়েছে। এখান থেকে আপনাকে দুটো নির্বাচন করতে হবে। সেই দুটো কিভাবে নির্বাচন করবেন আমি একটু পরে বলে দিচ্ছি। এছাড়াও কি কি সাবজেক্ট রয়েছে দেখে নাও। ইতিহাস, সংস্কৃত, রাষ্ট্রবিজ্ঞান, ভূগোল, শিক্ষাবিজ্ঞান, অর্থনীতি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পুষ্টিবিজ্ঞান এবং গৃহ পরিচালনা, পরিবেশবিদ্যা, রসায়নবিদ্যা, পদার্থবিদ্যা, গণিত, জীববিদ্যা, হিসাবশাস্ত্র, কারাবার সংগঠন ও ব্যবস্থাপনা, কারাবারি আইন ও নিরীক্ষাশাস্ত্র, পরিব্যয় হিসাববিদ্যা ও কর আইন। দেখো, এই যে সাবজেক্টগুলো রয়েছে এখান থেকে কিভাবে নির্বাচন করবে। ভাষা বিভাগ থেকে, ভাষা বিভাগে যে সাবজেক্টগুলো বললাম, বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, এর মধ্যে যে কোনো একটি ভাষা প্রথম ভাষা হিসেবে নির্বাচন করতে হবে এবং দ্বিতীয় ভাষা ইংরেজি, এটা কিন্তু আবশ্যিক। বোঝা গেল? অর্থাৎ ইংরেজি সবাইকে নিতে হবে। প্রথম ভাষার ক্ষেত্রে বাংলা, হিন্দি, নেপালি, উর্দু, সাঁওতালি, এখান থেকে যে কোনো একটা ভাষা নির্বাচন করতে হবে। এছাড়াও প্র্যাকটিক্যাল সাবজেক্ট কোনগুলো রয়েছে দেখে নাও। রসায়নবিদ্যা, কম্পিউটার অ্যাপ্লিকেশন, পদার্থবিদ্যা, জীববিদ্যা, ভূগোল, পুষ্টিবিজ্ঞান এবং গৃহ পরিচালনা। ক্লিয়ার? এগুলো হলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট। আর নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট কোনগুলো? ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, অর্থনীতি, সংস্কৃত, পরিবেশবিদ্যা, গণিত, হিসাবশাস্ত্র, কারাবার সংগঠন ও ব্যবস্থাপনা, কারাবারি আইন ও নিরীক্ষাশাস্ত্র, পরিব্যয় হিসাববিদ্যা ও কর আইন। এবার এই প্র্যাকটিক্যাল এবং নন প্র্যাকটিক্যাল এখান থেকে যে কোনো 3টি অথবা 4টি সাবজেক্ট নির্বাচন করবেন। তাহলে ভাষা বিভাগ থেকে 2টি সাবজেক্ট নির্বাচন করতে হবে এবং প্র্যাকটিক্যাল এবং নন প্র্যাকটিক্যাল থেকে যে কোনো 3টি বা 4টি সাবজেক্ট নির্বাচন করতে হবে। বোঝা গেল? নেক্সট দেখো, যেটা নিয়ে আলোচনা করব, অনেকে রবীন্দ্রমুক্ত বিদ্যালয় থেকে সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে যায়। এবার সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম রয়েছে। যেটা হচ্ছে, উচ্চ মাধ্যমিকে ম্যাথমেটিক্স রাখতে গেলে মাধ্যমিকে ম্যাথমেটিক্সে 35% মার্কস থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে বায়োলজি রাখতে গেলে মাধ্যমিকে লাইফ সায়েন্সে 35% মার্কস থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে ফিজিক্স বা কেমিস্ট্রি বা ফিজিক্স কেমিস্ট্রি দুটোই রাখতে গেলে মাধ্যমিকে ফিজিক্যাল সায়েন্সে 35% মার্কস থাকতে হবে। উচ্চ মাধ্যমিকে জিওগ্রাফি রাখতে গেলে মাধ্যমিকে জিওগ্রাফিতে 35% মার্কস রাখতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন রাখতে গেলে মাধ্যমিকে ম্যাথমেটিক্সে 35% মার্কস রাখতে হবে।
তাহলে কয়েকটি সাবজেক্ট অর্থাৎ ম্যাথমেটিক্স, বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, এই কয়েকটি সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে ন্যূনতম 35% মার্কস থাকতে হবে নির্দিষ্ট বিষয়গুলোতে। এছাড়া যে বাকি সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো পাওয়ার ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে অনলি পাস মার্ক, ঠিক আছে? অর্থাৎ বাকি যে কোনো সাবজেক্ট নেওয়ার ক্ষেত্রে মাধ্যমিক পাস হলেই হবে। ক্লিয়ার? নেক্সট দেখো, যারা ক্রেডিট ট্রান্সফার করবে, এখানে কিন্তু বলা রয়েছে ক্রেডিট ট্রান্সফার শ্যাল নট বি অ্যালটেড বিফোর দ্য ইয়ার 2020। অর্থাৎ যে সমস্ত স্টুডেন্ট 2020-র আগে উচ্চ মাধ্যমিক দিয়েছিল কিন্তু ফেল করেছে, তারা কিন্তু ক্রেডিট ট্রান্সফারের জন্য অ্যাপ্লাই করতে পারবে না। যে সমস্ত স্টুডেন্টরা 2020 থেকে 2025-এর মধ্যে উচ্চ মাধ্যমিক দিয়েছে, তারা 2টি অথবা 3টি বিষয়ে অথবা একটি বিষয়ে ফেল করে আছে, শুধুমাত্র ফেল করা বিষয়ে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করার সুযোগ রয়েছে। তবে একটা কথা বলে রাখি, যারা ক্রেডিট ট্রান্সফার করবে তারা কিন্তু আগে থেকে যোগাযোগ করবে, কারণ এখানে নির্দিষ্ট কোনো ফর্ম রয়েছে, সেই ফর্ম তোমাদেরকে ফিল আপ করতে হবে এবং অ্যাডমিশনের সময় তোমার যে আনসাকসেসফুল মার্কশিট অর্থাৎ ফেল হওয়ার যে মার্কশিট, সেটা কিন্তু তোমাদেরকে জমা দিতে হবে। সেটা ভেরিফিকেশনের পরে কিন্তু তোমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হবে। বোঝা গেল? তাহলে কারা ক্রেডিট ট্রান্সফার করতে পারবে? না, যারা 2020 থেকে 25-এর মধ্যে উচ্চ মাধ্যমিক দিয়েছিল কিন্তু কোনো কারণে একটি, দুটি বা তিনটি বিষয়ে ফেল করেছে, শুধুমাত্র ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দিয়ে 1 বছরের মধ্যে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে পারবে। বোঝা গেল? এবার দেখো, যেটা বলার হচ্ছে এখানে কিন্তু অ্যাডমিশন দুভাবে হয়ে থাকে, একটা জেনারেল আর একটা হচ্ছে ক্রেডিট ট্রান্সফার। যারা ক্রেডিট ট্রান্সফার করবে তাদের সময় লাগবে 1 বছর, আর যারা জেনারেল অর্থাৎ নতুন ফ্রেশ ক্যান্ডিডেট ভর্তি হবে তাদের কিন্তু উচ্চ মাধ্যমিক কমপ্লিট করতে সময় লাগবে 2 বছর। বোঝা গেল? এখানে দেখো স্পষ্টভাবে লেখা রয়েছে যে ক্রেডিট ট্রান্সফার ম্যাক্সিমাম 3 সাবজেক্ট, এখানটা দেখো ম্যাক্সিমাম 3 সাবজেক্ট ফর ক্রেডিট ট্রান্সফার। ক্লিয়ার? এবার তোমাদের সবার মনে যেটা প্রশ্ন, স্যার অ্যাডমিশন ফিজ কত? দেখো, অ্যাডমিশন ফিজ এখানে কিন্তু ডিসকাস করা রয়েছে, এটা আমি একটু তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখে নাও। এখানে কিন্তু বলা হয়েছে যারা মেল ক্যান্ডিডেট অ্যাডমিশন ফিজ ছেলেদের ক্ষেত্রে কত টাকা লাগবে, 200 টাকা। তারপরে দেখে নাও অ্যাডমিশন ফিজ ফিমেল, এসসি, এসটি, ফিজিক্যালি চ্যালেঞ্জ, তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা লাগবে। তাহলে এই জায়গাটা প্রত্যেকে খেয়াল রাখবে, ছেলেদের ক্ষেত্রে অ্যাডমিশন ফিজ 100 টাকা বেশি লাগবে, মেয়েদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা, অথবা এসসি, এসটি বা ফিজিক্যালি চ্যালেঞ্জ থাকলে তাদের ক্ষেত্রে অ্যাডমিশন ফিজ 100 টাকা কম লাগবে। রেজিস্ট্রেশন কাম আইডেন্টি কার্ড ফি কিন্তু কোনো স্টুডেন্টেরই লাগছে না। পার সাবজেক্ট ফিজ, যেগুলো নন ল্যাব সাবজেক্ট অর্থাৎ নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট, পার সাবজেক্টে লাগছে 100 টাকা। আমি একটু আগেই বলেছি যে নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট কোনগুলো, এবং যেগুলো ল্যাব বেস সাবজেক্ট, প্র্যাকটিক্যাল সাবজেক্ট, সেগুলোতে লাগছে 150 টাকা করে। ক্লিয়ার? এবং ক্রেডিট ট্রান্সফার, যারা ক্রেডিট ট্রান্সফার করবে তাদের প্রত্যেক সাবজেক্টে লাগবে 100 টাকা করে, এবং অ্যাডমিশন প্রসেসিং ফি লাগছে 50 টাকা। ক্লিয়ার? এবার দেখো, টোটাল তোমাদের অ্যাডমিশন ফিজ এর সঙ্গে অ্যাড হবে যে স্কুলে অ্যাডমিশন নেবেন সেই স্কুলের একটা নির্দিষ্ট স্কুল ফিজ রয়েছে। টোটাল মিলে ধরে রাখো তোমাদের 2000 টাকা মতো লাগবে। বোঝা গেল? কোনো স্কুলে কম লাগতে পারে কিন্তু 2000 টাকার বেশি লাগবে না। কোনো জায়গায় যদি 2000 টাকার বেশি অ্যাডমিশন ফিজ বলে, তো আমার মতে সেইখানে অ্যাডমিশন না নেওয়া ভালো। এবার সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপরে। আমি একটা কথা বলে রাখি, যদি আপনার স্কুল বাড়ি থেকে দূরেও হয় সেক্ষেত্রে তো কোনোরূপ অসুবিধা নেই, তার কারণ এখানে তো ক্লাস করার বাধ্যবাধকতা নেই। অনেক স্কুলে ক্লাস হয় না, অর্থাৎ অনেক স্টুডেন্ট অ্যাডমিশন হয়ে যায় তারপরে একদম ফাইনাল এক্সাম দিতে আসে। তাই প্রত্যেককে বলবো, যে স্কুলে অ্যাডমিশন হবেন সেখানে গিয়ে আগে সমস্ত খোঁজ খবর নিন, যে অ্যাডমিশন ফিজ কত, পুরো সিস্টেম কি রয়েছে, সব কিছু আগে জানুন। বোঝা গেল? হাতে খুব বেশি একটা কিন্তু সময় নেই,
যারা অ্যাডমিশন হবেন সিরিয়াস একদম, তাদের বলবো একদমই যোগাযোগ করুন। ক্লিয়ার? যে অ্যাডমিশন আপনি কিভাবে হবেন বা কবে হবেন, বোঝা গেল? তবে অ্যাডমিশন ফিজের ক্ষেত্রে এইটা কিন্তু একটু খেয়াল রাখবেন, 2000-এর বেশি হলে আপনি অ্যাডমিশন নিতে পারেন, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। ক্লিয়ার? এবার দেখো কি কি কাগজপত্র লাগবে। প্রথমে বলে রাখি, অরিজিনাল রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, পাস মার্কশিট এবং সার্টিফিকেট, মাধ্যমিকের 4টা ডকুমেন্টই লাগবে: রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, পাস মার্কশিট এবং সার্টিফিকেট। বোঝা গেল? অরিজিনাল আধার কার্ড লাগবে রেসিডেন্সিয়াল প্রুফ হিসেবে, যে ক্যান্ডিডেট তারই প্রয়োজন এইগুলো। এবং যারা ক্রেডিট ট্রান্সফার করবে অর্থাৎ ফেল করা বিষয়ে পরীক্ষা দেবে, তাদের কিন্তু অরিজিনাল ওই ফেল বা আনসাকসেসফুল মার্কশিট কিন্তু জমা করতে হবে। বোঝা গেল? এবং যদি কোনো স্টুডেন্ট রিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ এসসি এসটি হয়ে থাকে, তাহলে কিন্তু ওই রিজার্ভ ক্যাটাগরির সার্টিফিকেট লাগবে। ক্লিয়ার? কোনো স্টুডেন্ট যদি ফিজিক্যালি বা মেন্টালি চ্যালেঞ্জ হয় অর্থাৎ প্রতিবন্ধী হয়ে থাকে, তাহলে ওই স্টুডেন্টের কিন্তু প্রতিবন্ধী সার্টিফিকেট লাগবে। এছাড়াও কোনো স্টুডেন্ট যদি গভর্নমেন্ট হোম বা কারেকশনাল হোমে থাকে, সেক্ষেত্রে কিন্তু ওই গভর্নমেন্ট হোম বা কারেকশনাল হোমের সার্টিফিকেট লাগবে। এছাড়াও যেটা প্রয়োজন, ক্যান্ডিডেটের পাসপোর্ট সাইজ ফটো এবং ক্যান্ডিডেটের ফুল সিগনেচার। বোঝা গেল? এখানে আমি যে ডকুমেন্টগুলো বলেছি, প্রত্যেকটা ডকুমেন্ট অরিজিনালের সঙ্গে ন্যূনতম 2 কপি জেরক্স করে আনবেন ভর্তির সময়। বোঝা গেল? পাসপোর্ট ফটো ন্যূনতম সঙ্গে 3টে রাখবেন। বোঝা গেল কি কি কাগজপত্র প্রয়োজন? এরপরে আমি ভর্তির ক্ষেত্রে একটা নিয়ম তোমাদেরকে বলে রাখি আমি, যদিও একসঙ্গে অনেকে ভর্তি হবে, 2জন 3জন 4জন, তাহলে তোমরা চেষ্টা করবে তোমার পরিচিত বন্ধু বান্ধবরা একসঙ্গে পর পর অ্যাডমিশন নিতে। অর্থাৎ তুমি হয়তো প্রথমে অ্যাডমিশন নিলে, তারপরে তোমার ফ্রেন্ড, তারপরে পরিচিত একজন, তারপরে পরিচিত একজন। এক্ষেত্রে সুবিধে কি হবে, তোমাদের পরীক্ষা হলে কিন্তু পরপর বসার সুযোগ থাকবে। বোঝা গেল? অতএব এটা আপনি আপনার ইচ্ছা, আপনি কিভাবে ভর্তি হবেন, যখন খুশি হতে পারেন, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। তবে আমি বলে রাখলাম, যদি পরপর অ্যাডমিশন নেন, তাহলে এক্সাম হলে কিন্তু পরপর বসার একটা সুযোগ থাকবে। এবার প্রত্যেকের মনে প্রশ্ন, স্যার পরীক্ষা কি বাড়িতে বসে? পরীক্ষা কিন্তু বাড়িতে বসে নয়, নির্দিষ্ট এক্সাম সেন্টার থাকবে রেগুলারের মতো, নির্দিষ্ট টাইমে এক্সাম হবে, আপনাকে নির্দিষ্ট দিন এবং নির্দিষ্ট টাইমে এবং নির্দিষ্ট এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হবে। অর্থাৎ রেগুলারে যেমন পরীক্ষা হয়, এক্ষেত্রেও পরীক্ষা ব্যবস্থা সেম একই রয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে, অবশ্যই ভিডিওর কমেন্টে জানিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং পরিচিত বন্ধু বান্ধবদের বেশি বেশি করে শেয়ার করো, যাতে প্রত্যেকে উপকৃত হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।